হ্যালো স্টুডেন্টস, আজ আমি সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আলোচনা নয়, তোমরা বলতে পারো এক প্রকার গল্প করব। আজকের এই ক্লাসটা করলে তোমরা ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য, অর্থাৎ ভারতীয় সংবিধানটা কেমন, ভারতীয় সংবিধান বিভিন্ন দেশ থেকে নিয়ে একটা বৃহত্তম লিখিত সংবিধানে পরিণত হয়েছে, কোন কোন দেশ থেকে কোন কোন বিষয়গুলিকে নেওয়া হয়েছে, এবং সর্বশেষ ভারতীয় প্রস্তাবনা বা প্রিয়াম্বল সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। শুরু করছি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলাদা করে পড়ার কিছু প্রয়োজন নেই। যখন আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভারতীয় সংবিধানের যে সমস্ত বিষয়গুলি প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলোকে যখন পড়ব, তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যটা কেমন। তবুও আমি একটু একটু করে বলে চলে যাচ্ছি। প্রথম পয়েন্ট আমরা এভাবে বলতে পারি, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। আমরা যখন ভারতীয় সংবিধানের ক্লাস করেছি রাষ্ট্রপতি বা গণপরিষদ, তখন কিন্তু আমি বারবার বলেছি ভারতীয় সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এই ভারতীয় সংবিধানেতে বর্তমানে 448টি ধারা রয়েছে এবং অসংখ্য উপধারা রয়েছে, 25টি পার্ট বা অধ্যায় রয়েছে, আর 12টা তফসিল বা শিডিউল রয়েছে। আমরা পার্ট ওয়াইজ আমরা আলোচনা করব, কোন পার্টে কি রয়েছে, তফসিল ওয়াইজ আমরা আলোচনা সমস্ত কিছু হবে। তবু প্র্যাকটিস সেটে আমরা কিন্তু গত ক্লাসে প্র্যাকটিস সেটে যে শিডিউলগুলো, মেন শিডিউলগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতের সংবিধান হলো কিন্তু বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। আর কি, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা ফেডারেল স্ট্রাকচার। বিষয়টা কেমন না, আমাদের ভারত কিন্তু অনেকগুলো রাজ্যকে নিয়ে গঠিত হয়েছে। রাজ্যের জন্য রাজ্য শাসন ব্যবস্থা রয়েছে, কেন্দ্রের জন্য কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রয়েছে। এই নয় যে পুরো ভারত তথা বিভিন্ন রাজ্যকে শুধুমাত্র কেন্দ্রই শাসন করছে, এরকম নয়। অর্থাৎ রাজ্যকে রাজ্য শাসন করে, কেন্দ্রের বিষয়গুলোকে কেন্দ্র শাসন করে। এটি হলো কিন্তু ফেডারেল স্ট্রাকচার। আর কি, একক নাগরিকত্ব আমরা পড়বো, নাগরিকত্ব বা সিটিজেনশিপ অ্যাক্টগুলোকে নিয়ে আমরা পড়বো, তখন তোমরা বুঝতে পারবে যে ভারত কিন্তু একক নাগরিকত্ব, অর্থাৎ আমি যদি ভারতীয় নাগরিকত্ব বা ভারতের যদি সিটিজেনশিপ গ্রহণ করি, আমি কিন্তু অন্য কোনো দেশের কিন্তু সিটিজেনশিপ গ্রহণ করতে পারবো না। হয়তো যে দেশের সিটিজেনশিপটা আমি গ্রহণ করব সেই দেশের সরকার আমাকে দেবে, কিন্তু আমি যখনই সেই দেশের সিটিজেনশিপটা নেব, তখন কিন্তু ভারত সরকার আমাকে যে ভারত সরকারের যে সিটিজেনশিপ বা নাগরিকত্ব দিয়েছে সেটা কিন্তু উঠিয়ে নেবে। অর্থাৎ কি, ভারত সরকার চায় শুধুমাত্র একক নাগরিকত্ব, অর্থাৎ যদি ভারতের নাগরিকত্ব কেউ নিয়ে থাকে তাকে কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকত্বই নিয়ে থাকতে হবে, অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়া চলবে না। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। আমরা সকলেই জানি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবনা, আজকে ভিডিও শেষে একবারে প্রস্তাবনা সম্পর্কে ডিটেলস আলোচনা করব একবারে। এই তোমরা যদি প্রস্তাবনা লেকচারটা শোনো, তাহলে কিন্তু একবারে সিজিএল সিএইচএসএল এর মতো এক্সামও কিন্তু মেন্স এক্সামও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বা প্রস্তাবনা থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে, এর বাইরে থেকে আসবে না, আমি এটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি। আর কি, সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। আমাদের ইন্ডিয়া কি, আমরা প্রস্তাবনা যখন করবো তখন দেখব গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক একটা আমাদের স্টেট। অর্থাৎ কি না, আমরা সরকারকে আমরা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, অর্থাৎ 18 বছর থেকে স্টার্ট করে যার বয়স হয়ে গেছে, তারা কিন্তু সকলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভোট, প্রত্যক্ষ বা পরোক্ষ কেন বলছি, আমরা এমপি বা এমএলএদেরকে প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচন করছি, আর রাষ্ট্রপতিকে তো আমরা প্রত্যক্ষ করি না, পরোক্ষ ভোটের দ্বারা। তাহলে কি না, আমাদের ভারতে যারা জনগণ রয়েছে, ভারতীয় সংবিধানে এই অধিকারটা তাদের দেওয়া হয়েছে যে তারা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বা ভোট দিয়ে কি দেশের যারা প্রতিনিধি তাদেরকে কিন্তু নির্বাচন করবে। আরো অনেক কিছু রয়েছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, বলতে গেলে আধা ঘন্টার উপর লেগে যাবে। আমি এইগুলো বলে বেশি ভিডিও দীর্ঘায়িত করছি না। আমরা যখন আস্তে আস্তে একটা স্টেপ ওয়াইজ যাব, তোমরা কিন্তু ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য বা প্রকৃতি কেমন তোমরা বুঝতে পারবে। দ্বিতীয় বিষয় আলোচনা করি যে ভারতীয় সংবিধানের উৎস। আমি বারবার বলেছি ভারতীয় সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন বিষয়গুলোকে অ্যাডপ্ট করেছে বা গ্রহণ করেছে, দিয়ে আমাদের ভারতীয় সংবিধানটা রচনা করা হয়েছে। এখান থেকে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট এই পার্টটা ভারতীয় সংবিধান থেকে, যে এই বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। সেরকমই কিছু কিছু দেশ যেগুলো বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, আমাদের এত দেশ জানার প্রয়োজন নেই।
মেন যে সমস্ত বিষয়গুলি রয়েছে আর সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে ব্রিটেন থেকে কি সাংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি যে শাসন ব্যবস্থাগুলো রয়েছে সেটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর কি না একক নাগরিকত্ব, এই যে আমি বললাম যে একটি মাত্র সিটিজেনশিপ ভারত সরকার দিয়ে থাকে, এই সিটিজেনশিপের কনসেপ্টটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ আমরা জানি সংসদ দুটো কক্ষ, একটা উচ্চ কক্ষ তথা রাজ্যসভা আর একটা নিম্ন কক্ষ বা লোকসভা। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর কি এই যে লোকসভাটাকে আমি বললাম নিম্ন কক্ষ, এই লোকসভাকে কিন্তু সবচেয়ে শক্তিশালী কক্ষ বলা হয়ে থাকে, এই কনসেপ্টটাও কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, লোকসভার যে সভাপতি থাকেন তাকে কি বলা হয় স্পিকার বলা হয়ে থাকে বা লোকসভার অধ্যক্ষ বলা হয়ে থাকে, এই লোকসভার অধ্যক্ষর কনসেপ্টটাও কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কনসেপ্ট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রপতির কনসেপ্ট এই ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ব্রিটেন থেকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু নেওয়া হয়েছে। আর কি কি হয়েছে জেনে নিয়ে একটু ভালোভাবে। সংসদীয় শাসন ব্যবস্থা বললাম, একক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, শক্তিশালী নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আর দুটি বিষয় করতে হবে আইনি শাসন আর জনস্বার্থ মামলা। আমরা নিত্য নৈমিত্তিক এখন দিনেতে সকলেই শুনেছি যে জনস্বার্থ মামলা বা জনস্বার্থে প্রচারিত এই জনস্বার্থ মামলাটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল, ব্রিটেন তথা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। আর কি আইনি শাসন, কোনো রাজার শাসন বা কোনো দলের শাসন চলবে না, একমাত্র ভারতে সমগ্র ভারতে আইনের শাসন চলবে, অর্থাৎ কি রুল অফ ল। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্রিটেন তথা ইংল্যান্ড থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। কিভাবে মাথায় রাখবো ইজি একটু বলে দিই না। প্রথম একক নাগরিকত্বটা ঢুকিয়ে দিলাম, তারপরে দ্বিকক্ষ যেমনি পেয়ে গেলাম, শক্তিশালী নিম্নকক্ষ পেয়ে গেছি, নিম্নকক্ষের কে সভাপতি থাকে স্পিকার পেয়ে গেলাম, স্পিকার যেহেতু পেয়ে গেলাম তাহলে প্রধানমন্ত্রী করবো, প্রধানমন্ত্রী কারণ ওই লোকসভা থেকে যে সবচেয়ে প্রধান বরিষ্ঠ দলের নেতাই হয় প্রধানমন্ত্রী, তাহলে লোকসভা থেকে প্রধানমন্ত্রী যেই পেয়ে গেলাম কি যেহেতু প্রধানমন্ত্রী দেশের একজন শাসনতান্ত্রিক প্রধান, তাহলে নিশ্চয় নিয়মতান্ত্রিক প্রধান ওখান থেকে নিয়ে আসা হবে, তাহলে প্রধানমন্ত্রীও ব্রিটেন থেকে, রাষ্ট্রপতিও ব্রিটেন থেকে, এগুলো কিন্তু ব্রিটেন থেকে। আচ্ছা, এবার আসছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নেওয়া হলো। আমরা একটু পরেই পড়বো প্রস্তাবনা কনসেপ্ট কিন্তু কি এই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য মানে ব্রিটেন আর যুক্তরাষ্ট্র মানে হচ্ছে আমেরিকাকে বোঝায়। তাহলে প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য নয় মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এই কনসেপ্টটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর কি না বিচার ব্যবস্থায় স্বাধীনতা, অর্থাৎ বিচার করতে হবে নিরপেক্ষ বা ন্যায্যভাবে, কোনো দিকে যেন পাল্লা ভারী না থাকে, এই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছিল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। আর কি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টের বিচারপতিদেরকেও কিন্তু অপসারণ করা যায়, তবে অপসারণ করতে গেলে সংসদের সুপারিশ লাগে কিন্তু, ঠিক আছে, সংসদ বা পার্লামেন্টের সুপারিশ ক্রমে কিন্তু তাদেরকে অপসারণ করা যায়। এই যে অপসারণের প্রসিডিওরটা কি হবে বা কিভাবে তাদেরকে পদ থেকে অপসারণ করা হবে, এটাও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই নেওয়া হয়েছে। আর কি না রাজ্যসভার চেয়ারম্যান যে উপরাষ্ট্রপতি হয়, উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়, বর্তমানে উপরাষ্ট্রপতি রয়েছে জগদীপ ধনকর, সে যে রাজ্যসভার যে চেয়ারম্যান হবে এই কনসেপ্টটাও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। আর কি অঙ্গরাজ্যের শাসন, বিভিন্ন অঙ্গরাজ্যে যে শাসন ব্যবস্থা থাকবে সেগুলো হচ্ছে তোর ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আর ইমপিচমেন্ট অর্থাৎ কি না রাষ্ট্রপতির পদ থেকে যে তাকে তাড়িয়ে দেওয়া বা হটিয়ে দেওয়া হয়, এই যে প্রসেসটা যেটা 61 নম্বর আর্টিকেলে বলা হয়েছে সেটাও কিন্তু তোমার এই ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসবো কি সোভিয়েত রাশিয়া। আমরা একটু পরেই যখন প্রস্তাবনা পড়বো তখন এখানে তোমার জাস্টিস থাকবে। জাস্টিস 3 ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানেতে। এক হচ্ছে সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায়, আর বলেছে ইকোনমিক বা আর্থিক ন্যায় বিচার, ইকোনমিক জাস্টিস, আর একটা বলেছে পলিটিক্যাল বা রাজনৈতিক ন্যায় বিচার। এই 3 ধরনের কিন্তু ন্যায়ের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে। এই যে ন্যায় কনসেপ্টটা, এই যে 3 ধরনের ন্যায়ের কনসেপ্টটা কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে। আর কি না আমরা দেখলাম আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছিল কি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, আর এখানে কি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নিয়ে আসা হয়েছে তোমার সোভিয়েত রাশিয়া থেকে। আর কি নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওই যে প্ল্যানিং কমিশনটা যখন বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ট্রান্সফার হয়েছে, তাই তো না পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সম্ভবত নীতি আয়োগটা,
না সরি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো নীতি আয়োগে ট্রান্সফার হয়েছে, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু তোমার ওই সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তাহলে সোভিয়েত রাশিয়া থেকে কি কি নিয়ে আসা হয়েছে? এক হচ্ছে তোমার এই ন্যায় বিচার, 3 ধরনের ন্যায়ের কথা বলা হয়েছে এই বিষয়টা, আর তোমার মৌলিক কর্তব্য, আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই 300 কনসেপ্ট কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে আমাদের ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে। আর কি আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড কি না রাষ্ট্রপতি যে নির্বাচন পদ্ধতিটা কিভাবে হবে, আমি বলেছিলাম যে রাজ্যসভা লোকসভার সমস্ত সদস্যরা ভোট দেবে, আমি এই বিষয়ে যাচ্ছি না। এই যে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা ইলেকটোরাল কলিজিয়াম গঠনের কথাটা কিন্তু এই আয়ারল্যান্ড থেকে কিন্তু ভারতীয় সংবিধানে অ্যাডপ্ট করেছে। আর কি ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ একটা রাষ্ট্রকে কিভাবে উন্নতিতে আস্তে আস্তে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপির কনসেপ্টটাও কিন্তু তোমার আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। আর কি হয়েছে না রাজ্যসভায় আমরা দেখলাম কি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমরা পাচ্ছি রাজ্যসভায় কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু সভাপতি করবে, এবং সে রাষ্ট্রপতি, এবার এখানে বলছে রাষ্ট্রপতি কিন্তু ওই রাজ্যসভাতে তার অধিকার রয়েছে 12 জন সদস্যকে কিন্তু নমিনেটেড বা মনোনীত করতে পারে। এই কনসেপ্টটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে বিষয়টা বলে দিই, ইউএসএ আর এখানে আয়ারল্যান্ডের বিষয়টা কি না, ইউএসএ তে বলা হচ্ছে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতি হবেন, ওটা বলছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রে। আর আয়ারল্যান্ড থেকে কি বলছে ওই রাজ্যসভায় ওই সভাপতি পদ নয়, রাজ্যসভায় যে পদগুলো রয়েছে বা সদস্যগুলো রয়েছে তার মধ্যে 12 জন সদস্যকে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে ওখানে মনোনীত করার। এই কনসেপ্টটাও কিন্তু আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে কি নিয়ে আসা হয়েছে যৌথ অধিবেশন। যৌথ অধিবেশন কি ওই বলেছিলাম যে লোকসভা রাজ্যসভার যদি কখনো যুগ্ম অধিবেশন বা একসাথে অধিবেশন করতে হয় তখন কিন্তু সেই অধিবেশনে আহ্বান করবেন রাষ্ট্রপতি, এবং সেই অধিবেশনের সভাপতিত্ব হবেন কে লোকসভার স্পিকার। এই যে যুগ্ম অধিবেশন বা যৌথ অধিবেশনের কনসেপ্টটা কিন্তু নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। আর কি যুগ্ম তালিকা, আমরা যখন সব ভারতীয় সংবিধানের সম্ভবত সপ্তম তফসিলে আমরা 3 ধরনের তালিকা দেখতে পাই। কি কি? একটা হচ্ছে রাজ্য তালিকা বা স্টেট লিস্ট, একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, অর্থাৎ যেখানে যুগ্ম তালিকায় যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই সমস্ত বিষয়গুলিতে যদি আইন প্রণয়ন করতে হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে আইন প্রণয়ন করবে। এই বিষয়টাকে বলা হয় যুগ্ম তালিকা। এই যুগ্ম তালিকার কনসেপ্টটাও কিন্তু অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে। জাপান থেকে কি কি নিয়ে আসা হয়েছে? জাপান থেকে নিয়ে আসা হয়েছে সুপ্রিম কোর্টের গঠন বা সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করবে, এই সুপ্রিম কোর্টের কার্যাবলী বা সুপ্রিম কোর্টের গঠন কিভাবে হবে সেটা কিন্তু জাপান থেকে অ্যাডপ্ট করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে কি আমরা সকলেই জানি, দক্ষিণ আফ্রিকা থেকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা ভারতীয় সংবিধান সংশোধনের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে। ফ্রান্স থেকে কি 3টে বিষয় নিয়ে আসা হয়েছে। কি কি? একটা হচ্ছে সমতা বা ইকুয়ালিটি, একটা হচ্ছে স্বাধীনতা বা লিবার্টি, আর একটা হচ্ছে সৌভ্রাতৃত্ব বা ফ্র্যাটার্নিটি। এই 3টে বিষয় কিন্তু ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছে। আমরা যখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা একটু পরেই পড়ব তখন আদর্শ বা যে অবজেক্টিভস গুলো রয়েছে সেখানে কিন্তু এই 3টে বিষয় রয়েছে। সমতা, কিসের সমতা কথা বলা হচ্ছে, স্বাধীনতা, কিসের স্বাধীনতার কথা বলা হচ্ছে, বা সৌভ্রাতৃত্ববোধ, এই বিষয়গুলো কিন্তু পাবো আমরা। তাহলে সমতা বলুক, স্বাধীনতা বলুক বা সৌভ্রাতৃত্বের বোধ বলুক, এই 3টেই কিন্তু ফ্রান্স থেকে বা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কিন্তু এসেছে আমাদের ভারতের সংবিধানে। জার্মানি থেকে কি আমরা যখন রাষ্ট্রপতি পড়ছিলাম জরুরি অবস্থা বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম, জার্মানি থেকে কিন্তু জরুরি অবস্থা নেওয়া হয়েছে, এবং জরুরি অবস্থার সময় যে মৌলিক অধিকারগুলো রদ করা যায় সেই বিষয়গুলো হচ্ছে কি জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে। আর কি সুইডেন থেকে লোকপাল বিল নিয়ে আসা হয়েছে। আমরা যদিও এক একটা পার্ট আমরা একটু ভালো করে বড় করে আমরা আলোচনা করব, আমি তাই বেশি কিছু বলছি না, শুধুমাত্র এই পার্টটা কি না ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশগুলো কোন কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে সেইটা তোমাদেরকে একটা বেসিক একটা আইডিয়া দিচ্ছি। তাহলে সুইডেন থেকে কি লোকপাল বিল কনসেপ্টটা কিন্তু আনা হয়েছে। এবার ভারত শাসন আইন 1935, ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু আইন কাজ করেছে, যেমন মর্লেমেন্টো রিফর্মস, তারপর সাইমন কমিশন এবং ভারত শাসন আইনের 1935 যতগুলো আইন কাজ করেছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত শাসন আইন 1935। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধান গঠনের ক্ষেত্রে সবচেয়ে
কোন আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? ভারত শাসন আইন। আচ্ছা, ভারত শাসন আইন থেকে আমরা কি কি কনসেপ্টগুলো নিয়েছি? না আমরা পিএসসি, এই যে বলি পাবলিক সার্ভিস কমিশন, এই পিএসসির কনসেপ্টটা কিন্তু ভারত শাসন আইন থেকে পেয়েছি। আচ্ছা, রাজ্যপাল, বিভিন্ন রাজ্যের যে গভর্নর, এই কনসেপ্টটাও কিন্তু আমরা এই তোমার রাজ্যপাল এই ভারত শাসন আইন থেকে। আর এই যে প্রথমেই ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সময় বলছিলাম যে ফেডারেল স্ট্রাকচার, একটা কেন্দ্রকে অনেকগুলো রাজ্য সমন্বয়ে গঠিত হবে এবং কেন্দ্রের মতো শাসন করবে, রাজ্যের মতো শাসন করবে। এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাও কিন্তু ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আর কিছু সংবিধানের উৎস থেকে কিছু করার প্রয়োজন নেই। এবার শুরু করছি ভারতের প্রস্তাবনা বা প্রিয়াম্বল। আচ্ছা, ভারতীয় প্রস্তাবনা, আমি যখন এইমাত্র বললাম ভারতীয় সংবিধানটা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে, প্রস্তাবনাটা কিন্তু বলেছিলাম আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কিন্তু প্রস্তাবনা কনসেপ্টটা নিয়ে এলো। আচ্ছা, প্রস্তাবনা বিষয়টা কেমন? না একটা ইন্ট্রোডাক্টরি পার্ট বা ভূমিকা, বা আমরা যখন কোনো বই খুলি যে মুখবন্ধ বা প্রিফেস বলি না, যখন আমরা বইটা খুলি ফার্স্ট পেজে কি কিছু বিষয় লেখা থাকে, ঠিক সংবিধানটারও কিন্তু ফার্স্ট পেজেতেই ওই মুখবন্ধ বা প্রিফেস বা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসাবে কিন্তু প্রস্তাবনা বা প্রিএম্বল রয়েছে। আচ্ছা, এই প্রস্তাবনা এই এক্সামে তো, রিটেন এক্সামে তো খুবই হেল্পফুল হবে, কিন্তু প্রস্তাবনা থেকে তুমি যত বড়ই তুমি বড় এক্সামের ইন্টারভিউ দিতে যাও না কেন, তোমার কিন্তু প্রস্তাবনা থেকে প্রশ্ন ধরবেই ধরবে। একটা ন্যাচারাল প্রশ্ন একটা, যে ভারতের সংবিধানে কি বলা হয়েছে, বা ভারতের সংবিধানে ভারতকে সার্বভৌম কেন বলা হয়েছে, সমাজতান্ত্রিক কেন বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ কেন বলা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। আমি চেষ্টা করব প্রস্তাবনা সংক্রান্ত তোমাদের আর কোনো সমস্যা সৃষ্টি করবে না, এমনভাবেই আমি কিন্তু প্রস্তাবনাটাকে তোমাদের কাছে তুলে ধরছি। তাহলে আমরা জানলাম কি প্রস্তাবনাটা নিয়ে আসা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। আর কি না, এটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট বা একটা ভূমিকা ধরা যেতে পারে। আচ্ছা, ভারতীয় প্রস্তাবনাতে কি বলা হয়েছে ভারতকে? তোমরা যদি যে কোনো গভর্নমেন্ট এক্সামের, তোমরা যদি যে কোনো বই খোঁজো, মানে প্রথম পেজটা খোলো, হিস্ট্রি, জিওগ্রাফি, ওখানে প্রথমে কিন্তু ভারতের সংবিধান বা প্রিয়াম্বল হিসেবে লেখা আছে। ওই পার্টটা তোমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। এখানে লেখা আছে এভাবে: আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সাথে আমরা শপথ গ্রহণ করছি। ঠিক এই ওয়ার্ডগুলো দিয়ে স্টার্ট হয়েছে। আবার শেষের দিকে দেখবে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতর দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদেরকে অর্পণ করছি। ইন্টারভিউতে এরকম প্রশ্ন হতেই পারে, আচ্ছা ভারতের সংবিধানটা যে স্টার্ট হচ্ছে কোন ওয়ার্ডটা দিয়ে স্টার্ট হচ্ছে বলো তো? বলতেই পারে তাহলে কি, আমরা ভারতের জনগণ, এইটা দিয়ে এই সেন্টেন্সটা দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে, আমরা ভারতের জনগণ। এবার কি বলা হচ্ছে না, ভারতকে সার্বভৌম বলা হচ্ছে, সমাজতান্ত্রিক বলা হচ্ছে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই যে এতগুলো বিশেষণ বলছে, এই বিশেষণগুলো কিন্তু আগে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ছিল না। তখন শুধুমাত্র ছিল তোমার কি সার্বভৌম ছিল, আর গণতান্ত্রিক ছিল, আর সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বিষয়, এই বিষয়গুলি ছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধন, আমরা জানি 42তম সংবিধান সংশোধনীতে এত সংবিধান সংশোধন হয়েছে যে 42তম সংবিধান সংশোধনীটাকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। এই কনস্টিটিউশনে ভারতীয় সংবিধানে তিনটা শব্দকে অ্যাড করে দিল। কি কি? একটা হচ্ছে সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, আর একটা হচ্ছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ, একটা হচ্ছে সংহতি বা ইন্টিগ্রিটি। ঠিক আছে? আচ্ছা, এগুলো কি? এই যে ওয়ার্ডগুলো বললাম, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই যে পাঁচটা বিশেষণ বললাম, এই পাঁচটা বিশেষণ থেকে আমরা বুঝতে পারি যে ভারতীয় সংবিধানের প্রকৃতিটা কেমন। ভারতীয় সংবিধান, আমাদের ভারতীয় সংবিধান এত পড়ার প্রয়োজন নেই। আমরা যখন কোনো কিছু সারাংশ বা জিস্ট পড়ি, ওইটুকু পড়লে আমরা বুঝতে পেরে যাই যে ওই গল্পটার মধ্যে বা কবিতাটার মধ্যে কি বলতে চেয়েছে। তাহলে কি প্রস্তাবনাটা যদি আমরা ওই প্রকৃতিটা শুধুমাত্র এই পাঁচটা বিশেষণকে পড়ি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ভারতীয় সংবিধানটা কিরকম প্রকৃতির বা কিরূপ প্রকৃতির। ঠিক আছে? আচ্ছা, সার্বভৌম কেন বলা হচ্ছে না, সার্বভৌম সেই সমস্ত রাষ্ট্রকে বলা হয় যখন সেই দেশের অভ্যন্তরীণ বিষয় হোক বা বাহ্যিক বিষয় হোক, সেই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রই সমস্ত ক্ষমতার সর্বোচ্চ উৎস।
মানে কি অভ্যন্তরীণ। ভারতীয় যেহেতু একটা সার্বভৌম রাষ্ট্র, ভারতে যদি কোনো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু ভারত সরকার নিজে নিজেই সেই সমস্যাটাকে সমাধান করে, অন্য কোনো শক্তির বা বহির্দেশের কিন্তু সেটা নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে না। তাহলে ভারতের অভ্যন্তরীণ কোনো সমস্যা সৃষ্টি হলে ভারত নিজেই সেটা সলভ করে দেয়, বা ভারতের বাইরেও যদি কোনো সমস্যা হয় ভারত কিন্তু নিজেই সেই সমস্যাটা সমাধান করে, অর্থাৎ বহিঃশক্তির নিয়ন্ত্রণাধীন নয়। তাই ভারতকে বলা হয় সার্বভৌম। বুঝতে পারা গেল? আচ্ছা, এবার সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক বিষয়টা কিন্তু বললাম কি তিনটে ওয়ার্ড যুক্ত হয়েছিল, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি। কততে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে। সমাজতন্ত্র বিষয়টা কিন্তু অনেক বড়। সমাজতন্ত্র বিষয়টা পড়তে গেলে আমাদেরকে ইকোনমিক্সের ক্যাপিটালিজম, মার্ক্সবাদী এই সমস্ত অনেক কিছু জানতে হয়। আমরা প্রস্তাবনা যেটুকু প্রয়োজন সেটুকু আমরা আলোচনা করছি। সমাজতন্ত্র কি? সমাজটা বেসিকভাবে সাধারণভাবে বুঝতে গেলে কি, আমাদের এই সমাজ যেমন উচ্চবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে, প্রান্তিক শ্রেণীরও মানুষ রয়েছে, বা একবারে খেটে খাওয়া মানুষও রয়েছে। ভারতীয় সংবিধান বা ভারতীয় রাষ্ট্রর কাজ হবে এটাই যে সমস্ত ব্যক্তিকে সমান চোখে দেখা বা সমতা দান করা, অর্থাৎ আর্থিক দিক থেকে হতে পারে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে কি সমান চোখে বা ইকুয়ালিটি দান করা। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে সমাজতান্ত্রিক। আর কি ধর্মনিরপেক্ষ বা সেকুলার। এই ধর্মনিরপেক্ষ বলতে বোঝাচ্ছে যে ভারত যেহেতু একটি ধর্মনিরপেক্ষ দেশ, ভারতের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, ভারত কোনো ধর্মকে বেশি প্রেফারেন্স দেবে না, অর্থাৎ কোনো একটি কাজের ক্ষেত্রে বলা চলবে না যে হিন্দু ধর্মের বা মুসলিম ধর্মের বা শিখ ধর্মের ছেলেটা বেশি সুযোগ সুবিধা পাবে, এরকম কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ বিভিন্ন ধর্মকে কিন্তু সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। ধর্মনিরপেক্ষ বা সেকুলারের কনসেপ্ট এটা। আচ্ছা, গণতান্ত্রিক আর সাধারণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেটিক। আমরা সকলেই হয়তো জানি, বলি না আমরা আমাদের ভারত হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক। আমরা যখন ভোট দিতে যাই বলি আমাদের এটা গণতান্ত্রিক অধিকার। মানে কি, এই ভারত সরকার আমাদের এই অধিকারটা দিয়েছে। কি অধিকার? ভারত সরকার বা সংবিধান এই অধিকারটা দিয়েছে কি না, আমরা ভারতের বিভিন্ন সরকারি প্রতিনিধি বা এই যে মন্ত্রী, এমএলএ এদেরকে আমরা কিন্তু নির্বাচন করব, ওপর মহলে কোনো ব্যক্তি নির্বাচন করবে না। এটা হচ্ছে গণতান্ত্রিক, অর্থাৎ কি সাধারণ মানুষ ভোটাধিকারের মাধ্যমে কিন্তু তাদেরকে নির্বাচন করবে। এই সিস্টেমটা কি বলা হয় ডেমোক্রেটিক সিস্টেম, যেটি ভারতে কিন্তু রয়েছে। আচ্ছা, সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বা রিপাবলিক, এই বিষয়টা কেন বলছে? ভারতের বা কোনো দেশের সর্বোচ্চ যিনি পদে রয়েছেন, ভারতের সর্বোচ্চ পদে কে রয়েছে? রাষ্ট্রপতি দিয়ে আমি বলছি। রাষ্ট্রপতি যেহেতু ভারতের সর্বোচ্চ পদে রয়েছে, এই নয় যে রাষ্ট্রপতির উত্তরাধিকারী বা রাষ্ট্রপতির ছেলে আবার রাষ্ট্রপতি হবে, সেটা কিন্তু রাজতন্ত্রে চলে যাচ্ছে, মোনার্চি সিস্টেমে চলে যাচ্ছে। কিন্তু আমাদের কি রিপাবলিক, অর্থাৎ জনগণ এই ব্যক্তিকে এবছর 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেছে, পরের বছর কিন্তু অন্য কোনো ব্যক্তিকেও করতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ জনগণের উপর ডিপেন্ডেবল। ঠিক আছে, তাহলে বোঝা গেল সার্বভৌম কেন বলছে, সমাজতান্ত্রিক কেন বলছে, ধর্মনিরপেক্ষ কেন, গণতান্ত্রিক কেন, আর প্রজাতন্ত্র কেন বলা হয়েছে। আচ্ছা, তাহলে কি বললাম, এগুলো থেকে ভারতীয় সংবিধানের প্রকৃতিটা কিরূপ সেরূপ আমরা বুঝতে পারি। আচ্ছা, এবার আদর্শ। আদর্শ কাকে বলা হয়ে থাকে? আমরা যাকে মাথায় রেখে কাজটা করি সেটাই আমাদের আদর্শ, তাই তো? তাহলে ভারতীয় সংবিধানের আদর্শটা 4 প্রকারের আদর্শ কথা প্রধানত বলা হয়েছে। আচ্ছা, আমি গ্রুপেতে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলের ফার্স্ট পেজের ছবিটা আমি পুরো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তার সাথে সাথে তোমরা আমার এই লেকচারটা যদি শোনো তাহলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ভারতীয় সংবিধানটা আমরা প্রস্তাবনাটা এত গুরুত্ব দিয়ে দেখিই না, কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে প্রচুর প্রচুর প্রশ্ন হয়। তাহলে কি বললাম, আদর্শ 4 ধরনের কথা বলেছে। ন্যায় বিচার, আমি বলেছিলাম ন্যায় বিচারটা কথা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। 3 ধরনের ন্যায় বিচারের কথা বলা হয়েছে, সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস, অর্থনৈতিক বা ইকোনমিক্যাল জাস্টিস, আর একটা কি পলিটিক্যাল বা রাজনৈতিক জাস্টিস। এই 3 ধরনের ন্যায় বিচারের কথা কিন্তু বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। এই ন্যায় বিচারটা কিন্তু নিয়ে আসা হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। আচ্ছা, স্বাধীনতা। স্বাধীনতা 5 ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে ভারতের প্রস্তাবনায়। তোমরা যদি ভালো করে পড়ে লেখা আছে দেখবে, চিন্তার, তারপরে হচ্ছে মত প্রকাশের, তারপরে বিশ্বাসের, তারপর ধর্মের, তারপরে কিন্তু ওরশিপের। এই 5 ধরনের কিন্তু বিষয়ের ওপর কিন্তু স্বাধীনতার কথা বলা হয়েছে। চিন্তা মানে কি না, থটস, আমি যা কিছু ভাবতে পারি,
ভাবতে গেলে আমার কোনো অপরাধ নেই। মত প্রকাশ, আমি ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা বলা রয়েছে, বা এক্সপ্রেশন। আচ্ছা, বিশ্বাস বা বিলিভ, আমি কোনো একটি বিষয় সম্পর্কে বিশ্বাস আমার থাকতে পারে, নিজস্ব বিশ্বাস থাকতে পারে। তারপরে হচ্ছে ফেদ বা ধর্ম, আর কি উপাসনা বা ওরশিপ। আগে বলা হয়েছে ভারত যেহেতু একটা সেকুলার কান্ট্রি, তাহলে কি যে কোনো ব্যক্তি কিন্তু যে কোনো ধর্ম পালন করতে পারে, বা যে কোনো দেবদেবীর পূজা বা উপাসনা করতে পারে, এটা তার একটা স্বাধীনতার মধ্যে রয়েছে। আচ্ছা, সমতা কি? সমতা মানে সুযোগ সুবিধা সমতা হতে পারে, মর্যাদার সমতা, এই বিষয়গুলো কিন্তু সমতার আন্ডারে পড়ে। আর সৌভ্রাতৃত্ব কি? জাতীয় ঐক্য আর সংহতি। সৌভ্রাতৃত্ব মানে কি? ভ্রাতৃত্ব মানে হচ্ছে ভাই রিলেটেড। এখানে বলা হচ্ছে ভারত মাতা যেহেতু সকল সন্তানের জননী, তাই ভারতে বসবাসকারী সকল জনগণই কিন্তু তাদের মধ্যে এত ভাই সুলভ আচরণ করে, এই কথাটা বলা হয়েছে। আর এই যে ন্যায় বিচারটা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এই যে স্বাধীনতা, সমতা, সৌভ্রাতৃত্ববোধ, এই বিষয়গুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, প্রস্তাবনা সংক্রান্ত বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন মতামত দিয়েছেন, এগুলো কিন্তু এক্সামে খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে জানতে হবে ভালোভাবে। পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে এম মুন্সি। ভারতীয় সংবিধানকে কিন্তু পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছেন? কে এম মুন্সি। আচ্ছা, আবার ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে পালকিওয়ালা বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি বলেছেন আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশন কার্ডের কি? কনস্টিটিউশনের কি? পরিচয়পত্র বা সংবিধানের পরিচয়পত্র, আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন কে বলেছেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে? পালকিওয়ালা। আচ্ছা, কি টু দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের প্রবেশের চাবি কে বলেছে? আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার বলেছেন কি টু দ্য কনস্টিটিউশন। আর কি? ঠাকুরদাস ভার্গব বলেছেন সোল অফ দ্য কনস্টিটিউশন। তাহলে সংবিধানের আত্মা, প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। এখানে কিন্তু গুলিয়ে গেলে হবে না। 32 নম্বর আর্টিকেলে কে যেটা বি আর আম্বেদকর বলেছেন হার্ট অ্যান্ড সোল, সংবিধানের হৃদয় এবং আত্মা। যদি বলে সংবিধানের হৃদয় এবং আত্মা কাকে বলেছেন? 32 নম্বর আর্টিকেলকে বি আর আম্বেদকর। আর যদি বলা হয় সোল অফ দ্য কনস্টিটিউশন, শুধুমাত্র সোল বা আত্মা, তখন কিন্তু আমাদের আনসার হবে ঠাকুরদাস ভার্গব, যেটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, প্রস্তাবনা সংক্রান্ত সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট ছিল, দুটো জাজমেন্ট ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট জাজমেন্টগুলো জেনে নেব। 1960 সালে বেরুবাড়ি মামলা হয়েছিল একটা। 1960 সালের বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল যে প্রস্তাবনাটা কিন্তু ভারতীয় সংবিধানের অংশ নয়। তাহলে কবে ভারতীয় সংবিধানের অংশ নয় হিসাবে প্রস্তাবনাকে গ্রহণ করা হয়েছিল? 1960 সালের কোন মামলায়? বেরুবাড়ি মামলা। আচ্ছা, 1973 সালে আবার কেশবানন্দ ভারতী মামলাতে বলা হলো না, সংবিধানের প্রস্তাবনাটা কি? সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ ইন্টিগ্রাল পার্ট একটা। ঠিক আছে? তাহলে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় বলা হচ্ছে কি? ভারতীয় প্রস্তাবনা কি? সংবিধানের একটি অবিচ্ছেদ্য পার্ট। আচ্ছা, ভারতীয় প্রস্তাবনা থেকেও আর কিচ্ছু করার প্রয়োজন নেই। যদি আমার এই লেকচারটা বা আলোচনাটা তোমাদের কারো বুঝতে অসুবিধা থেকে থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।